রাষ্ট্র সংস্কারের ৮৪টি প্রস্তাব নিয়ে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ, কিন্তু এর বাস্তবায়ন নিয়ে এখনও জটিলতা রয়ে গেছে। সংকট সমাধানে ঐকমত্য কমিশন বিশেষজ্ঞ টিমের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। আজই একটা চূড়ান্ত প্রস্তাব তৈরি করে সরকারকে দিতে চায় ঐকমত্য কমিশন। সংস্কার প্রস্তাবের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চায় আজকের ভোটের টেনে। সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। দীর্ঘ ১ বছরের কর্মযজ্ঞ শেষে জুলাই সনদ তৈরি হয়েছে, কিন্তু ১৭ অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ ২৫টি দল সই করলেও এই সনদে সই করেনি জাতীয় নাগরিক পার্টি। তাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি স্পষ্ট নয়। তবে বাস্তবায়নের যে রূপরেখা দিয়েছে ঐকমত্য কমিশন, সে বিষয়ে একমত সকল রাজনৈতিক দল। সেগুলো দেখে নিতে চাই যে ঐকমত্য কমিশন যে রূপরেখা দিয়েছে কিভাবে সেটি বাস্তবায়ন হবে। প্রথমত, জুলাই সনদের স্বাক্ষর, যেটি মূলত ১ বছরের কর্মযজ্ঞ শেষে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে। যদিও 25টি দল স্বাক্ষর করেছে, এনসিপি এবং আরও কয়েকটি দল স্বাক্ষর করেনি। যদিও সেই সময় আর মাত্র 5 দিন রয়েছে ঐকমত্য কমিশনের। এর মধ্যেই স্বাক্ষর করতে হবে। এরপরে মূলত বিশেষ আদেশ জারি, যেটি করবেন প্রধান উপদেষ্টা নাকি রাষ্ট্রপতি, এ নিয়ে কিন্তু একটি বিতর্ক রয়ে গেছে। এছাড়াও এরপরে মূলত হবে গণভোট। মূলত এই গণভোটের জন্য একটি বিশেষ আদেশ জারি হবে, এবং এই যে বাকি যে সংস্কার প্রক্রিয়াগুলো হবে এর জন্য কিন্তু একটি বিশেষ আদেশ, সাংবিধানিক আদেশ জারি করা প্রয়োজন। এছাড়া সংবিধান সংস্কার সভা হবে এবং জাতীয় সংসদ হবে, অর্থাৎ গণভোটে পাশ হবার পরে এবং সেটি মূলত আগামী যে সংসদ নির্বাচন হবে, সেই সংসদ নির্বাচন বা সেই সংসদ সদস্যদের 2টি ক্ষমতা থাকবে। একটি ক্ষমতা মূলত দেয়া হবে, একটি ক্ষমতা থাকবে যারা সংসদ সদস্য তারা সংস্কার সভারূপে কাজ করবেন, দ্বৈত ভূমিকা থাকবে, এবং পাশাপাশি তারা তাদেরকে নির্বাচনের পর যে জাতীয় সংসদ সদস্য তারা যে সাধারণভাবে সরকার পরিচালনা করেন বা আইনসভার সদস্য হিসাবে তারা কাজ করবেন। দর্শক, আমরা একটু দেখে নিতে চাই। এর বিষয়ে কিছু বিতর্ক রয়ে গেছে, বেশ কিছু বিতর্ক এখনও রয়ে গেছে। এই বিষয়ে বিশেষ আদেশ জারি করবেন কে? আমরা যেটি বলছিলাম, প্রধান উপদেষ্টা বিশেষ আদেশ জারি করবেন নাকি রাষ্ট্রপতি করবেন? এছাড়া গণভোট জাতীয় নির্বাচনের দিন হবে নাকি আগে হবে, এ নিয়ে কিন্তু বিতর্ক আছে। এছাড়া গণভোটের প্রশ্নের ধরন কি হবে, গণভোটের প্রশ্নে সেখানে নোট অফ ডিসেন্ট থাকবে নাকি নোট অফ ডিসেন্ট ছাড়া হবে, এবং সংবিধান সংস্কার সভার ক্ষমতা কি হবে, সে বিষয়গুলো নিয়ে কিন্তু মতপার্থক্য রয়ে গেছে। দর্শক, আজকের ভোটের টেনে আমাদের আজকের আলোচনার শিরোনাম সংস্কার প্রস্তাব। আর এ বিষয়ে আলোচনায় স্টুডিওতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ। আপনাকে স্বাগত। এছাড়া সরাসরি যুক্ত হচ্ছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া। আপনাকেও স্বাগত জানাচ্ছি দিদার ভাই। দিদার ভাই যুক্ত হচ্ছেন পল্টন থেকে। আমি একটু সরাসরি খালিদ সাইফুল্লাহ ভাইয়ের কাছে একটু জানতে চাই যে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি, যদিও ঐকমত্য কমিশনের মেয়াদ আর মাত্র 5 দিন রয়েছে, অর্থাৎ 31 অক্টোবর তাদের মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যেই জুলাই সনদ স্বাক্ষরের জন্য এনসিপি আসলে প্রস্তুত কিনা? আজকে আপনারা ঐকমত্য কমিশনের সঙ্গে একটি বৈঠক করেছেন, কতটা আশ্বস্ত হয়েছেন বলবেন? আমরা চেয়েছি যে জুলাই সনদ শুধুমাত্র একটা কাগজে ডকুমেন্ট যেন না থাকে, কাগজে একটা বিষয় না হয়, এটার জন্য একটা ইমপ্লিমেন্টেশন থাকে, এটা যেন মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আনে, রাষ্ট্র যে ব্যবস্থা আছে সেখানে পরিবর্তন আনে। এই জন্যই কিন্তু আমরা সাইন করা থেকে বিরত থেকেছি, কারণ ওইখানে কিভাবে বাস্তবায়ন হবে এটার ব্যাপারে কোনো সমাধান ছিল না। জুলাই সনদে আমরা সাইন করব কিনা এটা নির্ভর করছে না কবে ডেডলাইন, এটা নির্ভর করছে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটা কি স্পষ্ট হচ্ছে কিনা। যদি বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্ট হয় আমরা তখনই এটা সাইন করব। এবং আজকে আমাদের তাদের সাথে যে আলোচনা হয়েছে, কিছু বিষয় ছিল আশাবাদী হওয়ার মতো, কিছু বিষয় ছিল আমরা যেখানে ততটা আশাবাদী হতে পারিনি। যেখানে আশাবাদী হয়েছি সেটা হচ্ছে ওনারা খুব আন্তরিক ছিল মনে হয়েছে, যে ওনারা চেষ্টা করছেন, কষ্ট করছেন কাজগুলো করার জন্য। ওনাদের কাজটা খুব সহজ না, অনেকগুলা পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল ফোর্সেসকে একত্রে নিয়ে আসা। বাট এট দ্য সেম টাইম আমরা মনে করি যে ওনারা যে আন্তরিকতার সাথে যদি এটা করেন, পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে যদি আন্তরিকতা থাকে তাহলে এটা সম্ভব, আর তখন তো আমরা সাইন করবই। বাট জুলাই সনদ যদি বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্ট না হয় তাহলে সাইন করে কী লাভ? সো দ্যাট ইজ আওয়ার কোয়েশ্চেন। ডেডলাইন পার হয়ে গেল, বাস্তবায়নের প্রক্রিয়া হলো না, সাইন করলে কী হবে? তাহলেও কিছু হবে না। সো দ্য ক্রুশাল কোয়েশ্চেন ইজ এটা বাস্তবায়নের প্রক্রিয়াটা নিশ্চিত হতে হবে আমাদের, কিভাবে বাস্তবায়ন হবে, তাহলেই সাইনের অর্থ থাকবে, তাছাড়া সাইনের কোনো অর্থ নেই। এই যে রূপরেখাটা দিয়েছে, বা আপনাদের সঙ্গে তো একাধিক বৈঠক হয়েছে নিশ্চয়ই, সেখানেও তো বলা হচ্ছে যে কিভাবে বাস্তবায়নটা হবে, অর্থাৎ
আদেশ জারি, তারপর গণভোট, পরবর্তী সংস্কার সভা এবং এইভাবেই তো বাস্তবায়নের সঠিক পথ বলে আপনারা মনে করেন এবং ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলো মনে করে। তবুও কেন আসলে স্বাক্ষর করছে না এনসিপি? আচ্ছা, এটা যে ঐক্যমত্যটা খুবই মোটা দাগের ঐক্যমত্য, রাইট? ফর এক্সাম্পল, আমাদের আদেশ জারি করা হবে এই বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু এখানে আদেশটা কে জারি করবেন এটা খুবই ফান্ডামেন্টাল একটা কোয়েশ্চেন। কারণ আদেশ যদি বর্তমানে রাষ্ট্রপতি জারি করেন, তাহলে কিন্তু আমরা বর্তমানের সংবিধানের মধ্যে ঢুকে গেলাম, এবং সেক্ষেত্রে বর্তমান সংবিধানের কাঠামোর মধ্যে থেকে এই সংবিধানের বড়সড় পরিবর্তন আনা সম্ভব না। এটা আবার সবাই ঐক্যমত। সুতরাং আমরা অনেকে বলছেন যে রাষ্ট্রপতির মাধ্যমে এটা জারি করতে হবে, আমরা বলছি রাষ্ট্রপতির মাধ্যমে জারি করার মাধ্যমে এটা করা সম্ভব না, এক্সপার্টরাও সেটাতে একমত। তাহলে সেখানে সরকার প্রধান প্রফেসর ইউনূসকে জারি করতে হবে। এই বিষয়ে আমরা এখানে এখনো নিশ্চয়তা পাচ্ছি না, দ্যাটস ওয়ান। তারপরে এখানে মানুষের কাছে কি প্রশ্নটা করা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের কাছে কি নোট অফ ডিসেন্ট সহ প্রশ্ন করা হবে নাকি করা হবে না? নোট অফ ডিসেন্ট সহ যদি প্রশ্ন করা হয়, তাহলে বেসিক্যালি অ্যাট দ্য সেম টাইম ইউ আর আস্কিং পিপল যে আপনারা ইয়েস অ্যান্ড নো দুইটাতেই ভোট দেন। অর্থাৎ মানুষ ভোট দিল, সেটা পাস হলো, সেটার অর্থটা কি হলো সেটা তখন স্পষ্ট হবে না। তখন খুবই একটা মার্কি একটা ডকুমেন্ট হবে এবং সেটা ইমপ্লিমেন্টেশনের পাথওয়েটা আরও বেশি একটা ভেগের জায়গায় চলে যাবে। এই জন্য আমরা বলছি এই জায়গাগুলোতে আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন। অফকোর্স কিছু ঐক্যমত্য আছে, কিন্তু দ্য ডেভিল ইজ ইন দ্য ডিটেলস। যদি ডিটেলসগুলো আমাদের সবাই মিলে ঐক্যমত্য হতে না পারি, তাহলে এটা আলটিমেটলি সংবিধানে আমরা দেখতে পারবো না। আমাদের উদ্দেশ্য কি? আমাদের ঐক্যমত্য হয়েছে আমাদের জুলাই চার্টারে কতগুলো প্রভিশনে, এই জিনিসগুলো আমরা কনস্টিটিউশনে দেখতে চাই। এর মাঝে কিছু জায়গায় আমরা ঐক্যমত্য হয়েছি, বাট অনেকগুলো জায়গায় আমরা এখন ঐক্যমত্য হইনি, ক্লিয়ার নাই। আর এগুলো ক্লিয়ার না হওয়ার ইমপ্লিকেশন হচ্ছে আলটিমেটলি এটা আমরা কনস্টিটিউশনে দেখতে পাবো না। আচ্ছা, তো এই যে প্রক্রিয়ায় আসলে আপনি কাদের ভূমিকার কারণে এই প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছে বলে মনে করেন? কোন রাজনৈতিক দল? রাজনৈতিক দলের নাম বলবো না, বাট অনেকের কথা দেখে মনে হচ্ছে কিছু রাজনৈতিক যে তারা খুবই আন্তরিক, বাট কিছু রাজনৈতিক দলের পদক্ষেপগুলো এমন ঐক্যমত্য কমিশনের একদম শুরু থেকে এখন পর্যন্ত যে তারা প্রতিটা ক্ষেত্রে বাধা দিতে চায়। তারা প্রতিটা ক্ষেত্রে এমন কোয়েশ্চেন তৈরি করবে বা এখনও এমন একটা ইমপ্লিমেন্টেশন মেকানিজম তৈরি করবে, বলছে যে ইমপ্লিমেন্টেশন মেকানিজম যদি আমরা গ্রহণ করি, তাহলে পরবর্তীতে এই সংবিধান আমরা যেভাবে সংশোধন করি সেটা আবার কোর্টের মাধ্যমে বাতিল করে দেওয়া যাবে। আপনি জানবেন ঐক্যমত্য কমিশনে অনেকবার আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি আছে তারা বলেছেন যে আমরা হয়তো বা এটা চ্যালেঞ্জ করব না, কিন্তু যে কোনো একজন নাগরিক কিন্তু যে সেটা চ্যালেঞ্জ করতে পারে কনস্টিটিউশনে। তো যে কোনো একজন নাগরিক যদি কোর্টে যে চ্যালেঞ্জ করে এবং সেটার মাধ্যমে আমরা 1 বছর 2 বছর যাবত যেই প্রশ্নটা ডিল করছি যে আমরা সংবিধানটা কিভাবে সংশোধন করব, সেটা যদি একটা চ্যালেঞ্জের মাধ্যমে পড়ে যায়, তাহলে তো সেটা আমরা সফল হলাম না। সো আমরাও চাচ্ছি ওই জায়গাটা একটু গাঁথনিটা যেন শক্ত থাকে, সঠিকভাবে যেন। আপনার কাছে আবারও জানতে চাই যে ঐকমত্য কমিশনের যে বৈঠক হলো সেখানে কি আপনারা সদুত্তর পেয়েছেন কিনা, আপনারা সন্তুষ্ট কিনা? আজকে আমরা উত্তর পাইনি আমাদের সব প্রশ্নের। আমরা চেয়েছিলাম যে আমরা এই আদেশের টেক্সটটা দেখতে চাই। আদেশের টেক্সটটা দেখলে আমরা সেখানে কি দেখব? আমরা সেখানে দেখব আদেশটাকে জারি করবেন। আমরা সেখানে দেখতে পাবো আদেশটা কি বর্তমান সংবিধানের থেকে পাওয়ার নিয়ে করা হচ্ছে নাকি জুলাই গণ অভ্যুত্থানের পাওয়ার থেকে করা হচ্ছে, সেটা আমরা ওইখান থেকে ক্লিয়ার না। আমরা ওইখান থেকে জানি না যে গণভোটে কোন প্রশ্নটা করা হবে, অর্থাৎ গণভোটে মানুষের কাছে যখন দেয়া হবে তখন সেখানে কি প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের মাধ্যমে নোট অফ ডিসেন্টকে কীভাবে ডিল করা হবে। আমরা জানি না যে ধরেন গণভোটে যদি এটা পাস হওয়ার পরে যদি এটা সংবিধান সংস্কার সভার কাছে যায়, সেই সভার মেয়াদ কতদিন হবে, সেই সভাটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধানটা সংস্কার করতে ব্যর্থ হয় তখন কি হবে। অনেকগুলো কিন্তু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর যদি উত্তর না জানি তাহলে আমরা জাস্ট এগিয়ে গেলাম, প্রশ্নের উত্তর জানি না, তাহলে কিভাবে হবে? তাহলে তো হবে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আসবো, তার আগে একটু জানতে চাই, আমাদের সঙ্গে পল্টন থেকে সরাসরি যুক্ত আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া। দিদার ভূঁইয়া, আপনি ঐকমত্য কমিশনের বৈঠককে শুরু থেকেই নিয়মিত অংশগ্রহণ করেছেন, আমরা দেখেছি, এবং যে প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি, যেটি বলছিলেন খালেদ সাইফুল্লাহ, আপনারা আসলে সেই প্রশ্নের উত্তর না পেয়েই জুলাই সনদে স্বাক্ষর করলেন, এবং এখনও এই জুলাই সনদের বাস্তবায়নের পথ কতটা স্পষ্ট হলো, সংস্কার প্রস্তাবে কি থাকছে, কতটুকু জানতে পেরেছেন বলবেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ, খালেদ ভাইকেও ধন্যবাদ, এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই যারা শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন। আমাদের জায়গা থেকে জিনিসটা শুরু থেকেই খুব মানে ক্লিয়ার ছিল। আমরা ধরেন যে অনেক বছর ধরে, মানে 10 বছরের বেশি সময় ধরে তো আমরা এই রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার এই আলাপগুলো করছি। তো
তো আমাদের একটা প্রস্তুতি ছিল যে আসলে এই জিনিসগুলো কিভাবে হইতে পারে। সো আমরা যখন দেখলাম যে অভ্যুত্থানের পর আমরা যখন দেখলাম যে পরিবেশ পরিস্থিতিগুলো, আমরা কিন্তু সেই অনুযায়ী আমাদের ধরেন যে আলাপগুলো ছিল সেগুলো থেকে যতখানি সম্ভব ছাড় দেওয়া যায় সেই ছাড় দিয়ে যাতে আমাদের কনসার্নের জায়গাটা হচ্ছে যে ন্যূনতম ঐকমত আমরা যাতে আসলে সবাইকে নিয়ে যাতে আমরা আসলে আগাইতে পারি। সবাইকে বলতে অবশ্যই অভ্যুত্থানের পক্ষের সব শক্তির কথাই আমরা বলছি, এর বাইরের কারো কথা না। সো এই সব শক্তিকে নিয়ে অ্যাকোমোডেট করে তাদের যে কনসার্নের জায়গাগুলো সেগুলোকে অ্যাড্রেস করে আমরা চাচ্ছিলাম যে একটা টেকসই পদ্ধতি, যেই জায়গাটা আমরা খুব গুরুত্ব দিচ্ছি। সো দুইটা পয়েন্ট, একটা হচ্ছে যে ঐকমত্য, দুই হচ্ছে যে আপনার একটা টেকসই বাস্তবায়নের পথ পদ্ধতি। এই দুইটা জায়গায় আমাদের কনসার্নের জায়গা, এবং এখানটায় অবশ্যই যতদূর পর্যন্ত জিনিসটা আসছে, যত কম জায়গায় আসছে, যতগুলো নোট অফ ডিসেন্ট আছে, এগুলো নিয়ে আমরা মানে আমাদের অনেক ধরনের যে হতাশা আছে, কিন্তু আমাদের কিছু করার নাই, আমাদেরকে সবাইকে নিয়েই তো আগাইতে হবে। ধরেন যে আচ্ছা আমি এটার ব্যাখ্যায় না যাই। সো এখন যেটা আসছে এখানটায় আমরা যখন জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টা যখন আসলো, তখন আমরা সরকারের সঙ্গে এই কথাগুলো কিন্তু বারবার বলছিলাম। মানে সরকার বলতে আমি বলছি যে আসলে কমিশনের কথা, কমিশনের সঙ্গে আমরা বারবার এই আলাপগুলো করছিলাম যে ভাই আপনারা আমাদেরকে কিসে স্বাক্ষর করাচ্ছেন সেটা আমাদেরকে দেখান, এইটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেটা আমাদেরকে জানান। এবং এই আলাপগুলোর একটা পর্যায়ে আপনি নিশ্চয়ই জানবেন যে এর আগে আমাদের অনুরোধের প্রেক্ষিতে, আমাদের সহ আরো অনেকেরই অনুরোধের প্রেক্ষিতে কমিশন কিন্তু তার মেয়াদ 1 মাস বাড়িয়েছিলেন। এবং সেই সময়টা আমরা ধরেন যে গণতন্ত্র মঞ্চ সহ অনেকেই চেষ্টা করছিলাম যে নোট অফ ডিসেন্টগুলোকে কমাই আনা, আমাদের মধ্যে বাস্তবায়নের পথ পদ্ধতি নিয়ে একটা ঐকমত্যে আসা, কিন্তু সেটা সম্ভব হয়নি। সো এইবার যখন আমরা আবারও এই প্রশ্নগুলো রেজ করলাম, তারা কিন্তু প্রথমে আমাদেরকে বললেন যে ভাই আপনারা তো আগে 1 মাস সময় চাইছেন, আমরা তো আপনাদেরকে দিচ্ছি, কিন্তু আপনারা তো কোনো প্রোগ্রেস দেখাইতে পারেন না। সেই অর্থে পারেন না, কিছু কিছু প্রোগ্রেস হয়েছিল, কিন্তু এই যে তারা আমাদেরকে এই কথাটা বলতে পারলেন, কারণ কি, কারণ আমরা হচ্ছে দলগুলো আসলে একটা জায়গায় আসতে পারি নাই। সো তারপরে আমাদের মানে অনুরোধের প্রেক্ষিতে তারা বলছেন যে কমিশনের মেয়াদ তারা 15 দিন বাড়ালেন। সো এখন এই 15 দিন এখনো চলছে, আমরা কমিশনের প্রচেষ্টা দেখছি, আমরা দেখছি যে দলগুলোরও একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত এটা সবকুল রক্ষা করতে পারবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে, কনসার্নের জায়গা আছে। এবং সেটা না হলে কি হবে, এইটা আমার কাছে একটা বড় কনসার্নের জায়গা। নিশ্চয়ই আমরা ধরেন যে এখানে এই জুলাই সনদকে ব্যবহার করে এখানে আবার ফ্যাসিবাদ ফিরে আসার, কিংবা জুলাই সনদের কোনো একটা সুযোগে এখানে ধরেন যে আপনার মানে গৃহযুদ্ধ টাইপের কোনো কিছু বাধার কোনো সুযোগ থাকুক, এটা নিশ্চয়ই আমরা চাই না। আবার এটা বাতিল হয়ে যাক সেটাও নিশ্চয়ই আমরা চাই না। সো সরকার যখন আমাদেরকে বলছিল যে তারা 15 দিনের সময় বাড়াচ্ছেন, তখন আমাদের দিক থেকেও একটা মানে দায়িত্ব ছিল যে এইটাকে সাইন করা, এবং সেটাই আমরা করছি। আমাদের অনেক কনসার্ন আছে, এবং সেই দিনও স্বাক্ষরের দিনেও যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা কোনোটাই পছন্দ করি না অবশ্যই, কিন্তু এইটা হয়ে যাওয়াটা আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ ধাপ। এখন সেটা হচ্ছে যে এইটাকে আরো সফল করা, এটাকে টেকসই করা, সেই জায়গাটা আমরা কাজ করে যাচ্ছি, এবং আমি আশা করি যে সবগুলো দলও সেই দায়িত্বশীলতার জায়গা থেকে সেই কাজটা করবেন। জি, দায়িত্বশীলতার জায়গায় কাজ করবে, আপনারা চেষ্টা করছেন। গণতন্ত্র মঞ্চ একাধিক বৈঠক করেছে, আমরা দেখেছি, শেষ পর্যন্ত ঐকমত্য হয়নি। তবুও আশাবাদী নিশ্চয় আপনারা। কিন্তু আপনি যেটি বললেন যে গৃহযুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হবে, আসলে কি জুলাই সনদের কোনো ফাঁকফোকরের কারণে, নাকি এই রাজনৈতিক দলের এই বিভেদের কারণে? একটু স্পষ্ট করবেন। মানে বোধ মানে জুলাই সনদের যে ফাঁকফোকর গুলো তৈরি হয়েছে সেগুলো তো হয়েছে যে আসলে এই আমাদের মধ্যে বিভেদের কারণে, আমাদের কারো ধরেন যে মোরাল জায়গায় আমাদের বিচ্যুতির কারণে, আমরা ধরেন যে গণ অভ্যুত্থান করছি, আমরা কেউ কেউ বিপ্লব বলি, আবার আমরা ধরেন যে একটা লুটপাটের মধ্যে, বন্দোবস্তের মধ্যে, পুরাতন বন্দোবস্তের মধ্যে জড়িয়ে গিয়ে আমরা একটা বিলাসিতার মধ্যে ডুবে গেছি। এই ধরনের কনসার্নের জায়গাগুলো তো আসলে আছে, এবং এসব করে করে আমরা জুলাই সনদটাকে আসলে এই গণ অভ্যুত্থানটাকে এটাকে কিন্তু আমরা আসলে দুর্বল করে ফেলছি। সো এই দায়টা কিন্তু আমাদের আছে, কিন্তু আমাদের যারা এই জিনিসগুলোতে যুক্ত ছিলেন। এবং আমরা যে জিনিসটা বারবার মানে জোর দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশকে আগায় নিতে চান এখান থেকে, তাহলে সবাইকে আসলে দায়িত্বশীল রাজনীতির একটা পরিচয় দিতে হবে, দায়িত্বশীলতার রাজনীতি। এখানে ধরেন যে আপনার আগের মতো যে মানে নিয়োগ বাণিজ্য, যে বিভিন্ন জায়গায় লুটপাট, বিভিন্ন ভবন দখল, এইসব যদি আমরা করি তাহলে আসলে জুলাই সনদের নামে মানুষ থুতু দিবে। সো আমাদের
কনসার্নের জায়গাটা ছিল যে যত কম ক্ষতিতে যত বেশি অ্যাচিভ করা যায়, সেটাই হচ্ছে আমাদের কনসার্নের জায়গা। সেই জন্য আমাদেরকে এই জায়গাটা স্বাক্ষর করতে হচ্ছে, এবং আমরা মানে চেষ্টা আমাদের চালাই যেতে হবে সবসময়, এবং সেই চেষ্টাটা আমরা জারি রাখছি অবশ্যই। এবং আমি বিশ্বাস এনসিপির করি যে যে সবগুলো- অবস্থান, আমি একটু জানতে চাই যে এনসিপির যে অবস্থান, সেখানে তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারই এই জুলাই সনদের আদেশ জারি করতে পারেন, না হলে এই রাষ্ট্রপতি যদি আদেশ জারি করেন তাহলে সংবিধানের ভিতর থেকে কোনো একটা অধ্যাদেশ দিয়ে একটা এরকম বড় একটা পরিবর্তন, যেখানে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন হবে, এটা পরিবর্তন করা সম্ভব নয়। এই বক্তব্যের সঙ্গে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কতটা একমত, আপনাদের অবস্থান কি? মানে আমরা তো আসলে একটা বিশেষ পরিস্থিতিতে আছি। বিশেষ পরিস্থিতিটা কি, আমরা একই সঙ্গে সংবিধানকে ফলো করছি, আবার যেখানে যেখানে সংবিধানকে আমাদের একান্ত ফলো করা সম্ভব হয় না সেখানে আমরা করি নাই। সো যতটুকু সম্ভব আমরা সংবিধানের মধ্যে থেকেই কাজগুলো করতে চাই। বাংলাদেশে রাষ্ট্র যদি আপনি বলেন, রাষ্ট্রকে যদি স্বীকার করেন, তাহলে এর সব আদেশগুলো আসলে রাষ্ট্রপতির নামেই যায়। এখন রাষ্ট্রপতির পদে কে আছে, কোন ব্যক্তিটা আছে, এটা নিয়ে আপনি কনসার্ন থাকতে পারেন, আপনি কথা বলতে পারেন, কিন্তু এই পদটাকে তো আমাদের মানে এই পদটা থেকেই তো আসলে জিনিসগুলো আসবে। সো সেইটা যদি না আসে, তখন বরঞ্চ আমি মনে করি যে ভবিষ্যতে এটা নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা বেশি হইতে পারে বলে আমার মতামত। এবং আমাদের এনসিপির ভাইরা তাদের যত অবদান, সবকিছুর প্রতি সব সম্মান রেখে বলছি, তারা তো ধরেন যে এই কথাগুলো তো রেইজ করছেন। তারা ধরেন যে রাষ্ট্রপতির পদত্যাগ চাইছেন, তারা ধরেন যে সেনাবাহিনী নিয়ে তাদের অনেকগুলো কথা হয়তো একটু বেশি অফেন্সিভ হয়ে আসছিল, কিন্তু দিন শেষে কি হয়েছে, তারা কিন্তু এই জিনিসটা করতে পারেন নাই। সো আমাদের আসলে কতটুক আসলে আমাদের মাটির নিচে, পায়ের নিচে আমাদের মাটির কতটুক, এই কনসার্নটা যদি আমাদের ঠিক না থাকে, তাহলে কিন্তু আমরা দেশকে আরো বিপদের দিকে ঠেলে দিতে পারি, সেই আশঙ্কার জায়গাটা থাকবে। সো কোনো অবস্থাতেই আমরা যাতে ধরেন যে অনেক ভালো, মানে ভালোর তো কোনো শেষ নাই, আবার সবচেয়ে ভালোটা কিন্তু রাজনীতিতে সবসময় সবচেয়ে ভালো জিনিস না, সবচেয়ে ভালোটার অনেক বেশি বিপদ, অনেক বেশি ঝুঁকি থাকতে পারে। আমাদের একটা দায়িত্বশীল জায়গা থেকে আমাদেরকে ধাপে ধাপে আগানোর দিকেই ফোকাস করতে হবে বলে আমি মনে করি। জি, আপনার বক্তব্য স্পষ্ট। এই বিষয়ে আমি আবার একটু খালিদ সাইফুল্লাহর কাছে জানতে চাই যে পায়ের নিচে মাটি নাই যেমনটা বললেন, আবার আপনাদের হয়তো আকাঙ্ক্ষাটা অনেক বড়, কিন্তু আবার বাস্তবতার সঙ্গে আসলে এই যে যা কিছু হয় সেগুলো তো রাষ্ট্রপতির যা কিছু হচ্ছে এই বাংলাদেশের এই যে বর্তমান পরিস্থিতিতে সংবিধানের যত কিছু পরিবর্তন হচ্ছে, বা সংবিধান বলতে এই সরকার যেভাবে পরিচালিত হচ্ছে অধ্যাদেশ দিয়েই, এখন কি আবার নতুন করে যদি এই প্রধান উপদেষ্টা কোনো একটা আদেশ জারি করতে যান, তাহলে তো আবার নতুন করে আবার একটা বিপ্লবের আবার একটা পরিস্থিতি তৈরি হবে, নতুন করে আবার শপথ নিতে হবে উপদেষ্টাদের। আসলে এই পরিস্থিতিতে কি আমরা আছি? না, আই থিঙ্ক প্রশ্নটা সেখানে না। আমি দিদার ভাই ইজ আ ভেরি গুড ফ্রেন্ড, সো আই হ্যাভ ইমেন্স রেসপেক্ট ফর হিম, বাট উইথ অল ডিউ রেসপেক্ট, এটা একটা লিগ্যাল কোয়েশ্চেন। এটা এমন না যে আমার হালুয়ার মধ্যে কতটুকু ঘি দিব, বেশি ঘি দিলে ভালো লাগবে, কম ঘি দিলেও আমার হয়তো বা খাওয়া যাবে, বিষয়টা কিন্তু এমন না। আপনার রাষ্ট্রপতি আমাদের কি করতে পারবে কি করতে পারবে না, এটা আমাদের সংবিধানের 93 অনুচ্ছেদে লেখা আছে স্পষ্ট, এবং সেখানে স্পষ্ট লেখা আছে রাষ্ট্রপতি এমন কোনো আদেশ জারি করতে পারবে না যে আদেশ বর্তমান সংবিধানের সাথে সাংঘর্ষিক বা বর্তমান সংবিধানের কোনো একটা ধারাকে রহিত করে। তো আমরা যখন বলছি রাষ্ট্রপতি এমন একটা আদেশ জারি করবেন যে আদেশ জারি করার মাধ্যমে বর্তমান যে সংবিধান, সেই সংবিধানে আমূল পরিবর্তন আসবে। যে আমূল পরিবর্তনটা আমি কোনটাকে বলছি, জুলাই চার্টারে সংবিধানের যে পরিবর্তনগুলোর কথা প্রত্যেকটা দল, অনেকগুলো দল একত্র হয়েছে, একমত হয়েছে, সেই পরিবর্তনগুলো কিন্তু আমূল পরিবর্তন। সো এটা আমরা আইনটা আমার একটু বুঝতে হবে, এবং আইনের বাইরে আমরা সেখান থেকে যেতে পারবো না। রাষ্ট্রপতি নিজের ইচ্ছা মতো যখন যা ইচ্ছা তখন তা করতে পারেন না। রাষ্ট্রপতি কি করতে পারবেন, আমার সংবিধানের 93 নম্বর যে অনুচ্ছেদ আর্টিকেল, সেখানে বলা আছে, এবং সেখানে বলা আছে যে সে সংবিধানের কোনো ধারা রহিত হবে এরকম কাজ তিনি করতে পারবেন না। তখন আমরা কিভাবে বলি রাষ্ট্রপতি এই কাজটাই করবেন? আমরা এই জন্যই বলছি বর্তমান সংবিধান আমার এমন কোনো অবস্থা রাখে নাই যে এই অবস্থার মাধ্যমে আমরা সংবিধানের একটা আমূল পরিবর্তন আনতে পারবো। এটা কিন্তু কনসেনসাস কমিশনেও বারবার আলোচনায় আসছে যে আমরা যে পরিবর্তনটা আনতে চাচ্ছি, ফর এক্সাম্পল একটা আমাদের ধারা আছে যেটার মাধ্যমে আমরা বলছি যে আমাদের হাইকোর্টের যে বেঞ্চ, এটা ঢাকার বাইরে আরও 8টা ডিভিশনে, আরও অন্য অন্য ডিভিশনে আমরা নিয়ে যাব। এর আগেই কিন্তু কোর্ট এরকম একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে কোর্ট। বলেছে এই অ্যামেন্ডমেন্টটা কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার সেটাকে ভায়োলেট করে, অর্থাৎ কনস্টিটিউশনের যে বেসিক যে গাঁথনি, মূল বিষয়গুলো, সেগুলোকে পরিবর্তন করে ফেলে। এখন রাষ্ট্রপতির মাধ্যমে আমি এটা করলে তো আমার টিকবে না, কারণ এই সংবিধান আমাকে ওইটা অ্যালাউ করে না। সো আমার এই সংবিধানের বাইরে যে সংবিধানের এই বড় পরিবর্তনটা আমাদের আনতে হবে।
সুতরাং আমি আবারও বলছি, এটা এমন না যে আমরা হালুয়ার মধ্যে কতটুকু ঘি চাই, খুব বেশি চাই না, কম চাই, একটু কম হইলে তো খাওয়া যায়, একটু খেয়ে নেন। আপনি কেন মন খারাপ করছেন? এখানে গণভোটের তারিখ বা সময় নিয়ে একটা বিতর্ক রয়ে গেছে। তো এইখানে মূলত এই গণভোটের বিষয়ে বিশেষ করে জামাত ইসলামী নভেম্বরে তারা গণভোট চায় এমনটি স্পষ্ট করেছে। এনসিপির দাবিটা এখন পর্যন্ত স্পষ্ট না আসলে গণভোট কবে হওয়া উচিত, এবং এনসিপি মূলত গণভোট কবে হবে এটা নিয়ে আসলে খুব বেশি তোড়জোড় দিচ্ছি না, আসলে কারণটা কি? কারণ গণভোটের আগে অনেকগুলো স্টেপ আছে যে জায়গায় আমাদের একমত হতে হবে। গণভোট এর পরের দিকে একটা স্টেপ। আমাদের প্রথমে একমত হতে হবে যে আমরা কিভাবে এই পরিবর্তনটা আনবো, নোট অফ ডিসেন্ট কি হবে, গণভোটের প্রশ্নগুলো কি হবে, এই জিনিসগুলো আমরা এগ্রি করার আগে গণভোট কবে হবে সেই প্রশ্নে যাওয়াটা একটু প্রিমেচিউরলি অনেক আগে চলে যাওয়া আর কি। আর গণভোটের ডেটের ক্ষেত্রে আপনি যদি বলেন, আমার মতামত যদি বলেন, গণভোট যদি আমার ন্যাশনাল ইলেকশন সেই একই দিনে যদি হয়, তাহলে কিন্তু আমাদের গণভোটের যে সাবজেক্টটা, ওই সাবজেক্টটাতে মানুষের আগ্রহ বা মানুষ এটা জানা শোনার সুযোগ একটু কম থাকবে। সো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা কনস্টিটিউশনে বড় একটা পরিবর্তন আনতে চাই, এবং এই পরিবর্তন আনার জন্য কিন্তু মানুষকে আমার বোঝাতে হবে যে কনস্টিটিউশনে গণভোটে যে আপনি ভোট দিবেন কোন বিষয়ে ভোট দিবেন। আপনি বুঝবেন ন্যাশনাল ইলেকশনে, যখন ন্যাশনাল ইলেকশনের একটা ফিভার চলছে, জ্বর চলছে, রাইট, একই সাথে আপনি গণভোটের কথা চিন্তা করছেন, তখন মানুষের অ্যাটেনশনটা অফকোর্স ডিভাইডেড হবে। তখন আমার যারা ক্যান্ডিডেট আছে তারা শুধুমাত্র ন্যাশনাল ইলেকশনের জন্য ক্যাম্পেইন করবে নাকি পার্টিকুলার গণভোটের জন্য ক্যাম্পেইন করবে। সো তখন আমাদের যে পরিবর্তন আনতে চাচ্ছি, মানুষকে জানানো কি পরিবর্তন আনছি, গণভোটের সাবজেক্টটা কি, ওই ক্ষেত্রে আমাদের অ্যাটেনশনটা থাকবে না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এরিয়া যেটার জন্য আগে গণভোট করাটা লজিক্যালি মেক্স আ লট অফ সেন্স, রাইট। আবার আপনি যদি জিজ্ঞেস করেন যে গণভোট কি তার ডেটের আগে সম্ভব কিনা, আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম, নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা গণভোট কি আপনি ডিসেম্বরের আগে করা সম্ভব কিনা। আমাদের নির্বাচন কমিশন বলেছে আমাদের সাথে এখনো এরকম কমিউনিকেশন করা হয়নি। ওইখান থেকে যেটা আমি ডিডিউস করতে পারি সেটা হচ্ছে ওনারা আউটরাইটলি রিজেক্ট করছেন না যে গণভোট আগে নেওয়া সম্ভব না। মেবি নির্বাচন কমিশনের সেই ক্যাপাসিটি আছে, নির্বাচন কমিশনের সরকারের একটু যাচাই করতে হবে যে তারা এটা কিভাবে করতে পারে। থার্ডলি এটা আমাদের আরও দেখাবে যে নির্বাচন কমিশনের জন্য একটা টেস্ট কেসও হবে। নির্বাচন কমিশন যারা যখন দায়িত্ব নিয়েছে তারপর থেকে তো নির্বাচন কমিশন ইলেকশন ওইরকম করে করে নেই, আপনার আয়োজন করে নাই। ইলেকশন আয়োজন না করার কারণে আপনি কীভাবে বুঝছেন যে তারা এটা সক্ষমভাবে করতে পারবে? কারণ এর আগে বিগত 17 বছর ইলেকশন কমিশন যেভাবে চলেছে ওইভাবে তো চলতে পারে না। ইলেকশন কমিশনকে তো অনেকগুলো রুলস রেগুলেশনস এনফোর্স করতে হবে ইলেকশনের সময়। সো ইলেকশন কমিশন এটা পারবে কিনা তাদের সক্ষমতা জানারও একটা সক্ষমতা নিয়েও একটা প্রশ্ন থেকে গেছে। আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপনারা যুক্ত থাকুন, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক ভোটে টেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আজ ভোটের ট্রেনের আমরা আলোচনায় যাব, তার আগে একটু দেখে নিতে চাই ভোটের মাঠে রাজনৈতিক দলের নেতারা কি বলেছেন। নিজামী সাহেব, জামান সাহেব, কাশেমি সাহেব এই পত্রিকার যে প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই। একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে 31 দফা ঘোষণা করেছি। দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারবো কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করব। মাকে যেমন সম্মান করি, গোটা নারী সমাজকেও তেমন মা হিসাবে সম্মান করি। বলে যে জামাত ক্ষমতায় গেলে তাদেরকে দরজা বন্ধ করে রেখে দিবে না, তো তালাবদ্ধ করে। আমরা বলি যে এত কোটি কোটি তালা কেনার টাকা আমাদের হাতে নাই, বরঞ্চ তাদের দরজায় তালা পড়বে না, দরজা খোলা হবে তাদের জন্য। যার মেধা আছে, প্রয়োজন আছে, সমাজে সব করবে, সভ্যতার চাকা ঘুরানোর জন্য সমান তালে তারাও অংশগ্রহণ করবে। বলে অন্য ধর্মের লোকদের কি হবে? সেই লোকদেরকে যে আল্লাহ পয়দা করেছেন আমাদেরকে একই আল্লাহ পয়দা করেছেন, তাদেরকে আমরা সম্মান করব, কারণ আমরা সবাই একই আদম আলাইহিস সালাম এবং একই হাওয়া আলাইহিস সালামের বংশধর। দর্শক স্বাগত।
আমাদের সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনার জন্য স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ এবং সরাসরি যুক্ত আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া। শুরুতে দিদার ভূঁইয়ার কাছে একটু জানতে চাই, আপনি এই রাজনৈতিক দলের আলাপগুলো শুনলেন, দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যেভাবে কথা বলছেন, তাতে কি মনে হচ্ছে যে জামাত এবং বিএনপি কিছুটা কাছাকাছি আসছে? এবং একই সঙ্গে আপনার কাছেও জানতে চাই যে আপনারা এই যুগপৎ বা যে রাষ্ট্র সংস্কারের জন্য যে জোট গঠন করেছিলেন, সেই জোটের এখন খবর কি এবং নতুন করে কোনো জোটের আলাপ আছে কিনা? ভোটের মাঠে এখন কোন দিকে যাচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন, কার সঙ্গে? জি, অনেক ধন্যবাদ। কিন্তু আপনি যদি অ্যালাউ করেন, আমি আগের খালেদ ভাইয়ের কথার একটুখানি রেসপন্স করতে চাই। আমার মনে হয় নয়তো আলাপটা একটু ভুল কনক্লুশন হয়ে গেছে কোথায়। জি হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারেন। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে, প্রেসিডেন্ট আদেশ দিবেন যেটা, সেটা প্রেসিডেন্ট কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিবেন না। মানে প্রেসিডেন্টের সেই ক্যাপাসিটি নাই। জুলাই সনদ বাস্তবায়িত হবে হচ্ছে গণভোট বলেন, সংবিধান সংস্কার সভা বলেন, এরকম একটা প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে। কোনো একটা প্রেসিডেন্টের আদেশে জুলাই সনদ বাস্তবায়িত হইতে পারে না। প্রেসিডেন্ট সাহেবের আদেশটা হবে যে এটা প্রক্রিয়াটা যাতে শুরু হয়, সেটা হচ্ছে যে আপনার ধরেন যে গণভোটের কথা, কিংবা ধরেন যে আগামী ইলেকশনটা যে একটা ডুয়েল রোলের ইলেকশন হবে, এটাকে মানে আগামী সংসদটা, সেটাকে আপনি যেই নামই দেন, এটা সংবিধান সংস্কার সভা বলেন, গণপরিষদ বলেন, হোয়াট এভার নেম ইউ ক্যান পুট ইন। কিন্তু কথা হচ্ছে যে এটা দুইটা রোল থাকবে, যে প্রথম 3 মাস 6 মাস এইটা আসলে একটা সংবিধানের সংস্কার বা এই জুলাই সনদটাকে বাস্তবায়ন বা সংবিধানে এটার ইনকর্পোরেশন, এই কাজটা করবেন ইন প্যারালাল টু দ্য রেগুলার গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, সরকারের মানে রেগুলার একটা সরকারের মতো। সো এইটা হচ্ছে কিন্তু, সো প্রেসিডেন্ট সাহেব কিন্তু ওইটা বলছেন না যে জুলাই সনদ বাস্তবায়িত হয়ে গেল বা আমরা এটা অ্যাপ্রুভ করলাম, না, সেটা উনি বলবেন না, এটা বলতে পারেন না, এবং এটা আমরা ওনার কাছ থেকে চাইও না। আমরা চাই যে এই যে প্রক্রিয়াটা, কারণ রাষ্ট্রের সবকিছু পরিচালিত হয় প্রেসিডেন্টের নামে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এর বাইরের প্রক্রিয়াটা বরঞ্চ আমার মনে হয় লিগালি সামনের দিকে চ্যালেঞ্জড হবে এবং প্রক্রিয়াটাই ভণ্ডুল হয়ে যেতে পারে। একটা ছোট্ট জিনিস একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে কেন আমরা বলি যে একই দিনে দুইটা ইলেকশন, মানে গণভোট এবং রেগুলার সংসদের যে ইলেকশন, সেটা কারণটা হচ্ছে যে আমাদের তো ধরেন যে অনেক মানে জিপ পুড়ছে তো গত 1 বছরে, মানে আমাদের বন্ধুরা যখন আমাদের পিঠে ছুরি মারছে, জাতির পিঠে ছুরি মারছে, যাদের কাছে আমরা আসলে সবচেয়ে বেশি আশা করছি, তারা যখন হতাশ করছে, তো আমাদের কাছে একটা আশঙ্কা আছে যে আপনার জুলাই মানে গণভোটটা আগে হয়ে গেলে দেখা যাবে যে এরপরে কেউ দাবি করবে যে এটাই আসলে নতুন রিপাবলিক হয়ে গেছে, গণভোট হয়ে গেছে, সো সংবিধান সংস্কার হয়ে গেছে, সো আর ইলেকশনের দরকার নাই, এই সরকারই চলুক আগামী 5 বছর। মানে এই ধরনের, মানে আমি আপনাকে খোলামেলা বললাম, এই ধরনের একটা আশঙ্কা কিন্তু আসলে আমাদের মধ্যে আছে। এই মানে ডিসট্রাস্টের কারণেও আমার কাছে মনে হয় যে একই দিনে গণভোট এবং রেগুলার সংসদের ইলেকশন হওয়াটা খুব জরুরি। কিন্তু আমি একটু জানতে চাই যে যদি সেই আদেশে যদি আগেই উল্লেখ থাকে যে এটি পরবর্তীতে বাস্তবায়ন হবে পরবর্তী সংস্কার সভায় বা পরবর্তী সংসদে গিয়ে, তাহলে আপনার কেন এরকম আশঙ্কা হচ্ছে? না, মানে গণভোটকে তো আপনি বিভিন্নভাবে রিড করতে পারেন। গণভোটকে আপনি রিড করতে পারেন যে ঠিক আছে, এটা আমাকে এই রাইটটা দিচ্ছে যে পরবর্তী সংসদটা আসলে ডবল রোল প্লে করবে। আবার আপনি বলতে পারেন যে কেউ যদি বলে, মানে আশঙ্কা তো থাকেই ভাই, আপনি অনেক কথারই তো আসলে ডবল মিনিং আমরা দেখলাম গত 1 বছরে। বিশেষ করে ধরেন যে যখন ডাকসু ইলেকশন হয়ে গেল, তখন তো আমাদের সামনে একটা প্রায় প্রোক্লেমেশন টাইপের একটা প্রস্তাব তো আসছে, এবং সেটা কমিশনের প্রস্তাবের মধ্যেও সেটা ছিল। তো সো আমাদের আশঙ্কার কিন্তু আসলে যথেষ্ট যৌক্তিক গ্রাউন্ড আছে কিন্তু। আর আমি এটার ব্যাপারে আপনি যদি আমাকে বলেন, তাহলে আমি জোটের যে আলাপটার কথা আপনি বলছেন, আইডিয়ালি আমার কাছে মনে হয় কি, বাংলাদেশ এখন হচ্ছে এমন একটা জায়গায় যে এখানে যে কোনো সিচুয়েশনকে আপনার আসলে অ্যাকসেপ্ট করে নেয়ার মতো ক্যাপাসিটি বা প্রস্তুতি আপনার আসলে থাকতে হবে। এইখানে এরকমও হইতে পারে যে কথার কথা বলছি, যে ধরেন যে
জামাত একটা জোট, এর বাইরে আমাদের সবাইকে নিয়ে একটা জোট করতে হচ্ছে। সো জামাত জোট বনাম আমাদের সবার, বাকি সবার জোট, মানে অবশ্যই মানে সেই জুলুমবাদ, সেই মানে ফ্যাসিবাদের যে দোসররা তারা বাদে। সো এইটাও মানে সম্ভব, এটাও হইতে পারে থেকে শুরু করে এমন হইতে পারে যে সিচুয়েশন আসলে রাষ্ট্র সংস্কার আন্দোলন দেখলো যে কোনো একটা জোট আসলে দিন শেষে রিলিজিয়াসলি আপনার এই জুলাই সনদ বাস্তবায়ন, গণ অভ্যুত্থানের যে আপনার যে সম্ভাবনার সুযোগ তৈরি হয়েছে তার কিছুমাত্র জাতির কাছে পৌঁছে দেয়া, এইসব না করে বরঞ্চ এইসবকে ব্যবসা করে, এইসবের ব্যবসা করে আসলে তারা আসলে লুটপাট এবং ধান্দাবাজি করতে চায়। এরকম যদি সিচুয়েশন হয়, এমনও হইতে পারে যে রাষ্ট্র সংস্কার আন্দোলন একা ইলেকশন করবে। সো আমাদের এই ফ্লেক্সিবিলিটিটা আছে যে আমরা যে কোনো সিচুয়েশন অনুযায়ী সেই অনুযায়ী আমরা যাতে আসলে ব্যবস্থাটা নিতে পারি। কিন্তু আইডিয়ালি আমরা অবশ্যই চাই যে যত বৃহত্তর সম্ভব জোট করে আমরা যারা সংস্কারের পক্ষে সিরিয়াস, যারা আসলে এই জুলাইকে বিক্রি করি নাই, জুলাইয়ের ব্যবসা করি নাই, এই আপনার বিপ্লব আর বিলাসকে এক করে ফেলি নাই, এদেরকে যতখানি সম্ভব আসলে একসঙ্গে নিয়ে আগানো যায়, আমরা অবশ্যই সেটা চাই। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু জানতে চাই এই বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ, আপনার মতামত যে জুলাইকে তাহলে আসলে বিক্রি করেছে কারা, এবং একই সঙ্গে উনি যেটি আশঙ্কা করলেন যে গণভোট যদি আগে হয়ে যায় তাহলে সেই গণভোটকে ধরে আবার নির্বাচন পেছানোর আরও একটা ষড়যন্ত্র হতে পারে এবং সেটার বেনিফিশিয়ারি হয়তো এনসিপি হতে পারে, এরকম তিনি ইঙ্গিত দিলেন। কি বলবেন? না, জুলাই কোন বাজারে বিক্রি হয়েছে এটা তো জানি না। তো এটা পলিটিক্যাল রেটরিক, একটু সব কিছু গরম করার জন্য মানুষ অনেক সময় বলে যে জুলাই বিক্রি করে বিলাসিতা, জানি না, আমাদের উপদেষ্টা সম্পর্কে বিভিন্ন আলোচনা বিভিন্ন জায়গায় আমরা শুনছি, উনি সেগুলা বলতে পারেন, বা উনি কোনটা বলছেন আমি খুব শিওর না, স্পেসিফিকভাবে বললে ওইটা নিয়ে উই ক্যান রেসপন্ড। বাট আমার মনে হয় উনি যে বললেন না রাষ্ট্রপতির আদেশটা, আই জাস্ট ওয়ান্ট টু কুইকলি অ্যাড্রেস দ্যাট। উনি যেটা বললেন যে রাষ্ট্রপতি আদেশের মাধ্যমে নেক্সট পার্লামেন্টকে ডুয়াল ম্যান্ডেট দেওয়া হবে, এটা কনস্টিটিউশনের সাথে খুবই সাংঘর্ষিক। এটা কনস্টিটিউশন একবার পড়লে, আর্টিকেল 93 পড়লেই আপনি বুঝতে পারবেন যে রাষ্ট্রপতির এই অধিকার নাই। এটা আপনি যে কোনো বিশেষজ্ঞর কাছে জিজ্ঞেস করবেন, সেও আপনার সাথে একমত হবে। রাষ্ট্রপতি নেক্সট পার্লামেন্টের ডুয়াল ম্যান্ডেট দিবে উইথ কনস্টিটিউয়েন্ট পাওয়ার, রাষ্ট্রপতি সেটা করতে পারেন না, এই সংবিধান তাকে সেই পাওয়ার দেন না। খুব সহজভাবে বুঝবেন, আপনি ইলেকশন হলো, তারপরে আমাদের একটা পার্লামেন্ট আসলো, আমি যদি এখন একটা প্রেসিডেন্ট তৈরি করি যে রাষ্ট্রপতি চাইলে একটা ডুয়াল ম্যান্ডেট দিয়ে দিতে পারেন একটা পার্লামেন্টকে, হোয়াট স্টপস রাষ্ট্রপতি ফ্রম ডুইং দিস এই নেক্সট টাইম? আমরা যেটা বলছি কনস্টিটিউশনে যে একটা বড় পরিবর্তন আমরা আনার কথা বলছি, এই আকাঙ্ক্ষা কোন জায়গা থেকে আসছে? আসছে গণ অভ্যুত্থান থেকে। গণ অভ্যুত্থান আমাদের রাষ্ট্রের ইতিহাসের মধ্যে এটা একটা খুবই এক্সেপশনাল একটা ঘটনা, এবং এখান থেকেই নতুন একটা কনস্টিটিউশনের নতুন যাত্রা শুরু করা, একটা বড় পরিবর্তন আনা, সেটার আমাদের একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা সেজন্যই বলছি ওই পাওয়ারটাকে ইনভোক করে রাষ্ট্রপ্রধান এই কাজটা করতে পারেন, নেক্সট পার্লামেন্টকে ডুয়াল ম্যান্ডেট দিতে পারেন। ডুয়াল ম্যান্ডেট দিলেন, কিন্তু দেখা গেছে যে ডুয়াল ম্যান্ডেট আমরা যেটুকু ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ টিম যেভাবে সাজেস্ট করছেন, আমরা সেখান থেকে জানতে পারছি প্রায় 9 মাস বা 270 দিনের মতন তাদেরকে ক্ষমতা দেওয়া হবে যে তারা রাষ্ট্র সংস্কারের যে এই সংস্কারগুলো সেগুলো বাস্তবায়ন করবেন। কিন্তু এখানে একটু জানতে চাই যে তাদেরকে কি আসলে বাধ্য করা যায় কোনো একটা সংসদকে, বা কোনো একটা, তারা তো নিজেরাই নির্বাচিত হয়ে সংস্কার সভারূপে আত্মপ্রকাশ করেছে, তাদেরকে কি আসলে বাধ্য করা যায়? আমরা লিগ্যাল থিওরিটা একটু বুঝি এখানে। হ্যাঁ, আমাদের একটা গণভোট হলো, যে কোনো গণভোট আমরা একটু প্যারালাল হিসেবে দেখি। ফর এক্সাম্পল, আপনার গণভোট হলো, গণভোটে একটা রেজাল্ট আসলো, সেই রেজাল্টটা তো বাস্তবায়ন করতে হবে, সেটা এক্সিকিউট করতে হবে। তো গণভোটের পরে সেটা এক্সিকিউট করার জন্য একটা বডি তৈরি করা হয়, রাইট? একটা বডিকে দায়িত্ব দেওয়া হয়। আপনি ব্রেক্সিট, ওই যে রেফারেন্ডামের পরেও গণভোটের মাধ্যমে একটা রেজাল্ট আসলো যে ইউকে ইউ দুটো আলাদা হয়ে যাবে, ওইটা এক্সিকিউশনের জন্য কিন্তু দায়িত্ব দেওয়া হয়। সো আমাদের এখানে গণভোটের মাধ্যমে কনস্টিটিউশন অ্যামেন্ড করার জন্য একটা রেজাল্ট আসলো, এটা করার জন্য দায়িত্ব দেওয়া হলো কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলিকে। তাকে কিন্তু সে এটা বাধ্য করতে পারে যে গণভোটে মানুষ বলে দিয়েছে এই পরিবর্তনগুলো আনতে হবে, আপনারা এই পরিবর্তনগুলো আনবেন, এখান থেকে ফান্ডামেন্টাল কোনো পরিবর্তন আনতে পারবেন না, এর বাইরে আপনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার জন্য আপনি আরও প্রভিশনস আনতে পারেন। দিস ইজ কনস্টিটিউশনালি সাউন্ড। এখান থেকে ওখানে বাইন্ড করতে পারে। এখানে আবার একটি প্রশ্ন থেকে যায় যে তারা যদি সেই সভায় যদি আবার নোট অফ ডিসেন্ট যেহেতু দিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলো, সেগুলো নিয়ে যদি আবার একমত হতে না পারে,
তাহলে যদি আবার সেই 9 মাসের মধ্যে যদি এটি বাস্তবায়ন করা না যায় তাহলে কি আবার এই সংসদ ভেঙে যাবে কিনা, এই কিন্তু আবার একটা বিতর্ক রয়েছে। দ্যাটস অ্যান এক্সেলেন্ট কোয়েশ্চেন। এটার কিছু সলিউশন হতে পারে, এটা আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছি। একটা হাইপোথেটিক্যাল একটা সলিউশন আমি বলি, কারণ আমি যে সলিউশন দেবো ওইটাই যে গৃহীত হবে তা তো না। ফর এক্সাম্পল, এটা পসিবল যে একটা যে অ্যাগ্রিড আপন টেক্সটগুলো হলো যেটা গণভোটে দেয়া হবে, রাইট, কনস্টিটিউশনে এক্স্যাক্টলি কোন প্রভিশনটা ইনকর্পোরেট করা হবে সেটা ড্রাফট করা হয়ে গেল, ঠিক আছে, এটা গেল আমার গণভোটে। গণভোটে মানুষ বললো ঠিক আছে আমি কনস্টিটিউশনে এই পরিবর্তনটা আমি চাই, এবং সেখানে শর্ত থাকলো যে নেক্সট যে আমাদের রিফর্ম অ্যাসেম্বলিটা হবে, সংস্কার যে সভাটা হবে, সংস্কার সভা এটা যেভাবে বলা আছে এটা যদি পরিবর্তন এটা তারা 9 মাসের মধ্যে করতে না পারে, তাহলে মানুষ যেটা ভোট করেছে ওর অটোমেটিক্যালি কনস্টিটিউশনের পার্ট হয়ে যাবে। সো আমার একটা মেকানিজম থাকতে হবে যে 9 মাসের মধ্যে গণভোটের যে ম্যান্ডেট এটা যদি এক্সিকিউটেড না হয় তাহলে কি হবে। আপনি যেটা বলেছেন ওইটা ডিজলভ হয়ে যাওয়া, দ্যাট ইজ অ্যানাদার সলিউশন যেটা অন্য একদিকে যায়। মাল্টিপল সলিউশনস আছে, এখানেও আমাদের ঐক্যমত্য হওয়ার বিষয় আছে। নিশ্চয়ই আমরা আপনার কাছে ফিরবো, তার আগে আমরা একটু দিদার ভূঁইয়ার কাছ থেকে আসি। দিদার ভূঁইয়া, উনি খালিদ সাইফুল্লাহ বললেন যে আসলে কোন বাজারে বিক্রি হয়েছে, এই বিষয়গুলো আপনার আরও একটু স্পষ্ট করা দরকার, এইটা একটু বলবেন। এবং একই সঙ্গে আবার এটুকুও জানতে চাই যে এই রাজনৈতিক যে ঐকমত্য হচ্ছে এটি কিন্তু আবার পরবর্তী সংস্কার সভায় যেহেতু যাচ্ছে, তো সেটি পাশ করবেন, এই জন্য প্রধান উপদেষ্টা বা কাউকে যে একটি আদেশ জারির প্রয়োজন আছে সেটিও কিন্তু প্রধান উপদেষ্টাই কিন্তু একমাত্র আদেশ জারি করতে পারেন, এটিও কিন্তু অ্যাড্রেস করেছেন। একটু বলবেন সংক্ষিপ্ত করে। না নিশ্চয়ই, প্রথম কথা হলো কোন বাজার, এটা আমার মনে হয় যে আমার বন্ধু খালেদ ভাই আমার কাছের মানুষ, উনি যদি আসলে এই গত উইকেরও একটা পত্রিকা দেখতেন যে চিটাগাংয়ের একটা আওয়ামী লীগের অফিস কিংবা ঢাকার আওয়ামী লীগের অফিস নিয়েও আসলে আমরা একই রকমের কথা শুনছিলাম যে কারা আসলে এটাকে দখল করছে এবং কি পারপাসে কি করতেছে ওইখানে, বিভিন্ন রিসার্চ গবেষণা কেন্দ্র এইসব নামে নামে ধরেন যে ঢাকার আওয়ামী লীগের হেড অফিস যেটা সেটা দখল হয়েছে। সো আমি আসলে এইসব বিস্তারিততে যাইতে চাই না, এইসব নোংরামির মধ্যে আমি আসলে এইটা কিন্তু এনসিপি দখল করেনি, যদিও ঢাকার আওয়ামী লীগের অফিস। হ্যাঁ যাক বলেন। জি, তো যেটা আমি বলছি সেটা হচ্ছে যে এই যে খালেদ ভাই যে জিনিসটা বললেন সরি ইয়ের ব্যাপারে, আপনার মানে আমরা যে পুরোপুরি সংবিধান ফলো করতেছি এমন কিন্তু না, আমরা কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে আছি এবং এরকম পরিস্থিতিতে আপনার সংবিধান মানে অ্যামেন্ড করার জন্য, আপনি সংবিধানের সংস্কার করার জন্য আপনি একটা গণভোট করবেন, এইটা খুব স্বাভাবিক। এইটা নিয়ে পৃথিবীতে কেউ কোনোদিন প্রশ্ন উঠাবে না যতদিন পর্যন্ত আমরা শেখ হাসিনাকে বা শেখ হাসিনা তন্ত্রকে ফেরত আসার সুযোগ করে দিচ্ছি, আমরা গণ অভ্যুত্থানকে নষ্ট করে দিচ্ছি ততদিন পর্যন্ত। সো গণ অভ্যুত্থানকে যদি আমরা আসলে সমুন্নত রাখতে পারি তাহলে, এবং আমরা যারা আসলে গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার বলে নিজেদেরকে দাবি করি, আমরা যদি নিজেদের মর্যাদাটা আসলে অক্ষুণ্ণ রাখতে পারি, সমুন্নত রাখতে পারি, কোনো ড্যামেজ হলে সেটা যদি রিকভার করতে পারি, তাহলে গণ অভ্যুত্থান সেফ। কারো বাপের ক্ষমতা নাই এই গণ অভ্যুত্থান নিয়ে কোনোদিনও বাংলাদেশে কোনোদিন প্রশ্ন করবে। এবং দিন শেষে সংস্কারের জিনিসটা হচ্ছে যে গণভোটের মাধ্যমে হোক, সংবিধান সংস্কারের মাধ্যমে হোক, সংবিধান সভা যেটাই হোক, এই জিনিসগুলো কিন্তু আপনার ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত, এগুলো কোনোটা আমাদের যে খুব বেশি গবেষণা বা ইনোভেশন এমন না, কিছু কিছু ইনোভেশন অবশ্যই আমাদের পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে করতে হচ্ছে, কিন্তু দিন শেষে এগুলো ওয়াইল্ডলি অ্যাকসেপ্টেড। এগুলো নিয়ে যে প্রথাগত যে ব্যবস্থা, আমার মনে হয় যে সাংবিধানিক যে ব্যবস্থা তার মধ্যে থেকে এগুলোর সুযোগ অবশ্যই আছে এবং এগুলো নিয়ে বড় ধরনের কোনো সমস্যা নাই। কিছু বিতর্ক থাকবে, সেগুলো আমরা রিজলভ করতে পারবো। কন্ডিশনের জায়গাটা আসলে ওই জায়গাটায় যে আমরা আসলে অভ্যুত্থানের শক্তি যারা নিজেদেরকে দাবি করি তারা আসলে ইউনাইটেড কিনা, তারা আসলে নিজেদের প্রতি আসলে বিবেচনা সুবিচারটা করতে পারছে কিনা সেইখানটায়। জি নিশ্চয়ই, সকল রাজনৈতিক দল যারা অভ্যুত্থানের একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভ্যুত্থান করেছে তাদেরকে এক জায়গায় আসতে হবে এবং সেখান থেকেই আসলে এই সকল সংকট উত্তরণ সম্ভব। আপনাকে ধন্যবাদ জনাব দিদার ভূঁইয়া। দর্শক, ভোটে ট্রেন নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনে আজ শেরপুর থেকে জাহিদুল খান সৌরভ জানাচ্ছেন সাধারণ মানুষের কথা।
শেরপুর থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছে আমি জাহিদুল খান সৌরভ। জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে কি ভাবছে জেলার সাধারণ মানুষ, চলুন জেনে আসি। আমরা সাধারণ মানুষ মনে করি গণভোটে বিষয়গুলো আসার জন্য নোট অফ ডিসেন্ট অবশ্যই বাদ দেওয়া উচিত, কারণ এতে সংস্কার প্রক্রিয়াটা পূর্ণতা পাবে এবং আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে আমরা বিশ্বাস করি। জুলাই আন্দোলনের প্রেক্ষিতে যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো জনগণ আমরা আশা করেছিলাম, সেই আশাগুলোর ক্ষেত্রে কিন্তু একটি অন্তরায় আমরা মনে করছি। কারণ আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার থাকতেই যেন সেই বিষয়গুলো সমাধান হয়। নোট অফ ডিসেন্ট যে কোনো রাজনৈতিক বা জুলাই সনদ হতে পারে না। জুলাই সনদটা হতে হবে এমনভাবে যেখানে জনমানুষের আকাঙ্ক্ষা থাকবে পুরোপুরি এবং সেটার আইনি ভিত্তি একদম টোটালি বুঝে দিতে হবে, সেটা স্বাক্ষরের আগে বা সনদটা পাশের আগে। জুলাই সনদ অনুযায়ী নির্বাচনের পূর্বে যে জিনিসটা দরকার, আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে সমূলে পরিবর্তন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা নিশ্চিত করা এবং প্রশাসনকে ব্যাপক জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। নির্বাচন হওয়ার আগে অন্তত গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায় সংস্কার জরুরি। তার মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন কমিশন। ইসিকে আরও শক্তিশালী হতে হবে। আমরা ইতিমধ্যে খেয়াল করেছি যে ইসি তার সক্ষমতা এখনো পুরোপুরি ফিরে পায়নি। জুলাই সনদ অনুযায়ী আমি মনে করি যে আগামী নির্বাচনে পুলিং এজেন্ট, তারপর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা নিরপেক্ষ হয়ে কাজ করবে এবং চাপমুক্ত থাকবে, তাহলেই আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব। আমি চাই এই জুলাই সনদ অনুযায়ী যেন নির্বাচন কমিশনে এমন লোক আসুক যারা নির্দলীয় হয়ে কাজ করবে। সব রাজনৈতিক দলের সমন্বয়ে জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের কথা বলছেন সাধারণ ভোটাররা। দর্শক, শেষ করছি ভোটের ট্রেনের আজকের পর্ব। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত শুভকামনা।